অন্যভাবে ছাদে উঠতে দেখেছেন? হ্যাঁ, অনেক বছর আগে। তখন বাড়ি আসিল জমজমাট। আমি রাইতে এইখানেই থাকতাম। এক বর্ষার রাতে চোর ঢুকছিল। তখন বাগানখান পরিষ্কারই আসিল। বাড়ি সকলে ঘুমাইতেছিল, আমিও। হঠাৎ চিৎকার আর কান্না কানে আসতেই ঘুম ভাঙা গেল। আলো জ্বালতেই দেখলাম একটা লোক ওই পাশের গাছের উপর উঠা ভয়ে সাপ সাপ বইলা চাচায় যাইতেছে। ফৈজুরের আব্বা টর্চের আলো ফেললে দেখা গেল সাপটা গাছের উপর উঠতেছে। ভয়ে লোকটা প্রায় মগ ডালে উঠা লাফ দিতেই ছাতের উপর আইসা পড়ল। তাকে ধরা হইল। সে স্বীকার করলো সামান্য কিছু চুরি করবার জন্যই সে এইখানে আইছিল, কিন্তু সাপের তাড়া খাইয়া প্রাণ বাঁচাইতে গাছে উঠাও নিস্তার পায় নাই। লোকটারে বাইন্ধা রাখা হইলেও সকালে তারে ছাইড়া দেওয়া হইল। ও যে ভুলেও এই বাড়িতে আর কখনো আসবো না, এইটা বেশ বোঝা গেছিল। মানে তখনও এই বাড়িতে সাপ ছিল? মাঝে মধ্যে ঢুইকা পড়ত। নদীর পাশে বাড়ি, পথ ভুইলা কখনো কখনো চলে আসতো। আর এখন বসত বাড়িতে বাস না করলে সাপের আস্তানা তো হইতেই পারে। এই যে আমি এখানে বইসা থাকি, মাঝে মাঝে তারা আসে, খানিক দূরে ফনা তুলে দাঁড়ায়, আমরা দেখে, তারপর ফনা নামাইয়া চলে যায়। আমায় কিছু কয় না। আপনি বললেন আগে এখানে রাতে থাকতেন, এখন থাকেন না কেন? চোখে ভালো দেখি না তো, সেই কারণে উল্টা পাল্টা দেখি। কিরকম? এই ধরেন, এখন সাদা কাপড় সোজা হইয়া বাগান দিয়া চলে গেল। কোনো মানুষ নাই, শুধু লম্বা সাদা কাপড়। এটা আপনার চোখের ভুল। আবার হঠাৎ দেখলাম বাগানটা যেন কবর হইয়া গেছে, অনেকগুলা কবর। আর সেই কবর থেকে হাত পচা মানুষের শরীর বাইরেই আসতে চেষ্টা করতেছে। অর্জুন এবার উঠে বাইরে এসে দেখল ডান দিকে একটা টিনের ঘর রয়েছে। আচ্ছা, ওটা কিসের ঘর? ওই ঘরে কর্তারা গাড়ি রাখতেন, সেসব গাড়ি কবে বিক্রি হইয়া গেছে। অহন ফয়জুরের একটা মাল বইবার গাড়ি ওইখানে থাকে, সেটা সারা বছর ওইখানে পইরা থাকে। অর্জুন এগিয়ে গিয়ে বন্ধ দরজায় হাত দিল। তালা নেই, টানতেই খুলে গেল। গ্যারেজের ভেতরে ঢুকল সে। একটা ছোট লরি, বেশ পুরনো। ঘুরে অন্যদিকে আসতেই অর্জুনের চোখ ছোট হলো। গাড়ির একদিকটা একটু দুমড়ে গিয়েছে। দুমড়ে যাওয়া জায়গাগুলোতে অন্য রং লেগে রয়েছে। এই লরি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করেছিল। যার সাথে করেছিল সেই গাড়ির রং এর গায়ে লেগে আছে। হঠাৎ গতকালের ঘটনাটা মনে পড়ল অর্জুনের। লরিটার যেদিকে ধাক্কা লেগেছে সেই দিকটাই তো আমাদের দাঁড়ানো গাড়িটাকে আঘাত করেছিল। আর হানিফ ভাই যে গাড়ি চালাচ্ছিল তার বডির রং এই লরিতে লেগে যাওয়া রঙের সঙ্গে মিলে যাচ্ছে। এই গাড়িটাই কি কাল অ্যাক্সিডেন্ট করেছিল? অর্জুন ড্রাইভিং সিটে উঠে বসল, চারপাশে তাকালো। তারপরেই পায়ের কাছে একটা গোটা সিগারেট দেখতে পেল। সিগারেটটা তুলে নিয়ে দেখল 555 সিগারেট। এটা তো বিদেশি সিগারেট। তামাকের গন্ধ এখনো বেশ তাজা। সিগারেটটাকে পকেটে রেখে নিচে নামল অর্জুন। চাকাগুলো দেখল, বেশ পুরনো হলেও বোঝা যাচ্ছে অনেকদিন একভাবে পড়ে থাকেনি। ও বাইরে বেরিয়ে দরজা বন্ধ করল। তারপর গ্যারেজ থেকে গেটের দিকে পথটা ভালো করে পরীক্ষা করল। এই পথ ইট দিয়ে বাঁধানো, তবু মাঝে মাঝে চাকার দাগের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছিল। খুব আবছা হলেও অর্জুনের মনে হলো দাগটা টাটকা। এবার করিম চাচার কাছে এলো অর্জুন। বুড়ো তখন বসে বসে ঢুলছেন। আচ্ছা করিম চাচা, আপনি গতকাল এই বাড়িতে কতক্ষণ ছিলেন? হ্যাঁ, গতকাল যেন কিবার আসিল? ও হ্যাঁ 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 হ্যাঁ, এখন সাপ দেখলাম, অচেনা সাপ। ও আমারে চেনে না, আমিও ওরে চিনি না। ওই গোলাপ গাছটার পয়সা আইসা আমার এই দেখা ফনা তুলল। এত বছরে এইখানে আসি, চেনা শাকগুলো তো আমারে দেখা ফনা তোলে না। বুঝলাম বেটা আমারে পছন্দ করতেছে না। লাঠি গুছাইয়া শাসাইতে মুখ নামায় চলে গেল।
তারপর মনে হইল আজ আর আমার এখানে বেশিক্ষণ থাকা উচিত হইব না। আমি তো আধার নামলে চোখকে ভালো দেখতে পাই না, কখন ওর গায়ে পা পড়া যাইব, তার চেয়ে দিনে দিনে চইলা যাওয়াই ভালো। চইলা গেলাম, তখনও রোদ আসিল। আর একটা কথা, ওই গ্যারাজে যে লরিটা রয়েছে সেটা শেষ কবে বেরিয়েছে? মনে নাই কর্তা, আজকাল দুদিন আগের কথা ভালো কইরা মনে রাখতে পারি না। তবে মজার কথা কি জানেন, 40 বছর আগের কথা দিব্য মনে পড়া যায়। তা শুনছি মরণ ঘনাইয়া আইলে নাকি এইরকমই হয়। কিন্তু কথা, আপনি কে? আপনার এখানে আসনের উদ্দেশ্যটাই বা কি? আপনার মনে এই প্রশ্ন কেন এলো? বেড়াইতে আইসা কেউ তো পুলিশের মতো জিজ্ঞাসা করে না, আপনি কি পুলিশ? না না, আমি পুলিশ নই। নতুন জায়গায় গেলে আমার সবকিছু জানতে ইচ্ছে করে। আচ্ছা, কাল অত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করলেন? কি আর করবো, ভাত বানাইলাম, সঙ্গে আলু আর একটা ডিম সেদ্ধ। বিকাল শেষ হওয়ার মুখে খাইয়া দেয়া শুয়া পড়লাম। সেটা তো এই বাড়িতে থেকেও করতে পারতেন। কথা, আপনি কে দাতা আমি জানি না, তবে কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি মানুষটা ভালো। আজকালকার ছেলে ছোকরা তো দূরের কথা, ফয়েজও বিশ্বাস করে না। কিন্তু আপনি স্বচ্ছন্দে বলতে পারেন, আপনাকে অবিশ্বাস করব না। তাইলে কই, কাউরে যেন কইয়েন না এই বাড়িতে এখন রাত্রে থাকা যায় না। এইখানে রাত্রে কিছু একটা আসে, যে বা যারা চায় না যে আমি এখানে থাকি, তারে ভূতও কইতে পারে, জিনও বলা যায়। সে আসার কিছুক্ষণ পরেই অদ্ভুত অদ্ভুত শব্দ হয়। ওই বাগানে ছায়া ছায়া কিছু একটা দেখা যায়, আবার মিলায়াও যায়। পিছনের জমিতে হাল চাষ কইরাও যেন থামতে চায় না। তাই ওইখানে যত সাপ আসিল সব সামনের বাগানে চলে আইছে। এইখানে রাতে থাকলে আমার শ্বাস বন্ধ হইয়া আসে, শুধু মনে হয় কেউ যেন আমারে গলা টিপে মাইরা ফেলাইব। করিম চাচার কথা শেষ হতে না হতেই গাড়ির আওয়াজ কানে এলো। গাড়িটা গেটের সামনে এসে হর্ন বাজালো। করিম চাচা উঠে যাচ্ছিলেন, অর্জুন বাধা দিয়ে বলল, আপনি বিশ্রাম করুন, আমি দেখছি। দুটো গাড়ি এসেছে। অর্জুন গেট খুলে দিতেই প্রথম গাড়িটা ঢুকে পড়ল ভেতরে। করিম চাচা কোথায়? আজ আসেন নাই? এসেছেন, আমি ওকে বিশ্রাম করতে বলেছি। অর্জুন দেখল গাড়ির ওপাশ থেকে জোনাকি বেরিয়ে এসে মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালেন তাকে। ফেজুর রহমান বললেন, রাস্তায় হানিফকে গাড়িতে বসে থাকতে দেখে অবাক হয়েছিলাম। প্রশ্ন করে জানলাম আপনি ওকে ওখানেই থাকতে কইছেন। হ্যাঁ, আমি হেঁটে এলাম যাতে কেউ বুঝতে না পারে বাইরে থেকে গাড়ি এসেছে। ও, কিন্তু সমস্যা হইল, অনেকটা সময় ওরকম নির্জন জায়গায় গাড়ি খাড়ায় থাকতে দেখলে ওই গ্রামের মানুষের মনে সন্দেহ আসবেই, গাড়ি ঘিরে ধরে ঝামেলা করতে পারে ওরা। তাই হানিফকে বললাম সঙ্গে আসতে। ভালো করেছেন। তা এই হলো আমার পৈতৃক বাসা। বাপ ঠাকুরদারা এখানেই জন্মাইছিলেন। এবার বাসাটার একটু পরিচর্যা করা দরকার, কিন্তু যাই হোক, আপনি বাসা ঘুরে দেখছেন? খানিকটা, তবে সবটাই একটু একটু করে দেখে নেব নিজের মতো করে। অর্জুন দেখল দুটো গাড়ি গ্যারেজের সামনে পার্ক করলো ড্রাইভাররা। অনেকগুলো প্যাকেটে প্রচুর খাবার নিয়ে এসেছেন ফেজুর রহমান। ডাইনিং রুমের কাঁচের টেবিলে তার কয়েকটা খুলে নাস্তা করা হলো, সঙ্গে বোতলে আনা জল আর থার্মোফ্লাস্কের কফি। খাবার খেতে খেতে ফেজুর রহমান জিজ্ঞেস করলেন, ভাইয়া কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার এই বাড়িতে অনেক বিষধর সাপ আছে। এগুলো বিক্রি করলে বোধহয় কয়েক হাজার টাকা রোজগার করা যায়। কি কইছেন? কে কিনবে? কেনার লোক ঢাকা থেকে এসে গেছে। যে যেখান থেকে বিষধর সাপ ধরতে পারছে তা নিয়ে ছুটে যাচ্ছে টাকা আনতে, কিন্তু তারা আপনার বাড়িতে ঢুকছে না। আর সেটার কারণ সাপের ভয় হতে পারে, ভূতের ভয় হতে পারে। খাওয়া শেষ করে কফির মাগ হাতে নিয়ে ফেজুর বললেন, দেখেন অর্জুন ভাই, আমি মুখে যতই বলি ভূতে বিশ্বাস করি না, কিন্তু দিনের বেলাতে এই বাসায় ঢুকলে অদ্ভুত অস্বস্তি হয়। আপনি সারাদিন থাকেন, আমি যা বুঝতে পারি নাই
নিশ্চয়ই আপনিই তা পারবেন, কিন্তু অনুরোধ করতে আসি, বিকালের মধ্যে ঢাকায় ফিরে যাবেন। আপনার কিছু হয়ে গেলে আমি অমল সোমের কাছে মুখ দেখাতে পারবো না। দেখুন, আমার তো এখনো অবধি সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। করিম চাচা বৃদ্ধ, তার কল্পনায় অনেক কিছু দেখতে পারেন। আচ্ছা, গ্যারাজে একটা লরি দেখলাম, আপনি কি লরির ব্যবসা করতেন? ওটা সস্তায় নিলামে বিক্রি হইতেছিল, কিছু না ভেবেই কিনে ফেলছিলাম। লরিটা অ্যাক্সিডেন্ট করছিল, মালিক দুর্ঘটনাস্থলেই মারা যায়। তারপর আর সেভাবে ব্যবহার হয় নাই। মাঝে মধ্যে মালপত্র নিয়ে যাওয়া আসা করা হয়েছে। কেন বলেন তো? না, কোনো কারণ নেই। আপনার সব গাড়ি বোধহয় বিদেশি, তাই গ্যারাজে একটা দেশি লরি দেখে একটু অবাক হয়েছিলাম। ফেজুর উঠে দাঁড়ালেন, সঙ্গে অর্জুন ও জোনাকি। বারান্দায় বসে করিম চাচা মেঝেতে লাঠি ঠুকছেন। ফেজুর জিজ্ঞাসা করলেন, কি হলো চাচা? লাঠি উঁচিয়ে করিম চাচা বললেন, আর কি হইব, দিন দিন এরা বাইরেই যাইতেছে, এইবার ঠিক ঘরে ঢুকবো। দেখো দেখো তুমি। ওরা দেখল দুটো কালো পুরুষ্ঠ সাপ পাশাপাশি ফনা তুলে দাঁড়িয়ে তাদের দেখছে। লাঠির আওয়াজকে একটুও ভয় পাচ্ছে না। লতিফ, লতিফ কই গেল? ফেজুর রহমানের ড্রাইভার ওপাশ থেকে সাড়া দিতেই ফেজুর রহমান বললেন, তোমার গাড়িতে ডিকিতে বড় অ্যাসিডের ড্রাম আছে, তা বার করে আনো, সাথে পিচকারিটাও। এগুলাকে দূর করতেই তো আনা হয়েছে। আপনি কি সাপগুলোকে মেরে ফেলতে চাইছেন? জি জি, দিন দিন এদের সংখ্যা বাড়তে থাকতেছে। এরপর হয়তো গেট খুললে এ বাসায় ঢোকাই যাবে না। সাপ দুটাকে লক্ষ্য করছেন? আমরা এখানে খাড়ায় আছি, অথচ ওরা একটুও ভয় পাইতেছে না। করিম চাচার মুখে শুনলাম এরা এখনো কোনো ক্ষতি করেনি। অবশ্য আপনার বাড়ির সাপ, ইচ্ছে করলে আপনি মারতেই পারেন। ফেজুর একটু ভাবলেন। ততক্ষণে লতিফ একটা বড় ড্রাম আর পিচকিরি নিয়ে হাজির হয়েছে। এক কাজ করো লতিফ, বাড়ির চারপাশটায় অ্যাসিড ছড়ায় দাও, যাতে সাপগুলা ভেতরে না ঢুকতে পারে। আর বাগানে দেওয়ার দরকার নাই। লতিফ বাড়ির বাইরের অংশে অ্যাসিড স্প্রে করে দিল। বেশ কটু গন্ধ এখন বাতাসে ছড়িয়েছে। অর্জুন দেখল সাপ দুটো মুহূর্তেই উধাও হয়ে গেল। লতিফকে সাহায্য করল হানিফ। কাজ শেষ হয়ে গেলে ফেজুর রহমান বললেন, আমার এখন যেতে হবে অর্জুন ভাই, আপনি হানিফের গাড়িটা রাখেন, কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরে যাবেন প্লিজ। স্যার, আমি কি করব? আর তুমি এখানেই থাকো, হানিফের গাড়িতে ফিরবা। কোনো দরকার বুঝলে আমারে ফোন দিবা। হাত নেড়ে লতিফের গাড়িতে চলে গেলেন ফেজুর রহমান। এবার সহজ হয়ে জোনাকি অর্জুনকে বললেন, সাপগুলোরে বাঁচালেন কেন? কারণ এখনো ওরা কোনো অপরাধ করেনি। আফটার অল ওরাও তো প্রাণী, অন্যায় না করলে ওদেরও বাঁচার অধিকার আছে। আসলে ওরা না থাকলে এই বাড়ি পাহারা দেবে কে? তখন হয়তো সত্যি ভূতের ডেরা হয়ে যাবে। আসলে কি এখানে ভূত আছে? করিম চাচা বলল ওনাকে একসময় রাতে এখানে মাটি থেকে মানুষকে উঠে আসতে দেখেছে, অর্ধেক পচে যাওয়া শরীর। আবার কখনো সাদা কাপড়কে সোজা হয়ে চলে যেতে দেখেছে। তবে সেটা সত্যি কিনা দেখতে হলে আপনাকে এখানে রাতে থাকতে হবে। অসম্ভব, আমি কিছুতেই থাকতে পারবো না। রাত নামতে অনেক দেরি আছে, চলুন বাগানের পেছনের দিকটায় যাই। বাড়ির পেছনে বাগান বা জঙ্গল নেই, দেখে মনে হয় চাষের ক্ষেত। করিম চাচা বলেছিলেন যেন চাষ করা হয়। অর্জুনের মনে হলো এখানকার মাটি খোঁড়া হয়েছে, মাঝে মাঝে মাটি ঢিপি হয়ে রয়েছে। তবে কাজটা বেশি দিন আগে করা হয়নি, নিশ্চয়ই ফেজুর রহমান করিয়েছেন। কিন্তু যে বাড়ি সম্পর্কে তার কোনো ইন্টারেস্ট নেই, সেই বাড়ির পেছনের জমি কেন তিনি চাষ করাবেন? অথচ এটা একদিনে করা কিছুতেই সম্ভব নয়। বেশ কয়েকদিন কেউ বা কারা এই কাজ করল, অথচ তার খবর ফেজুর রহমান রাখলেন না, বা কেউ তাকে জানালো না। তাই বা কি করে সম্ভব? হঠাৎ অর্জুনের নজরে এলো খোঁড়া মাটির উপর সন্তর্পণে মাটি সমান করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায়। কয়েকদিন আগে বৃষ্টি হওয়ায় এখনো কাদা কাদা হয়ে আছে। বাকি জায়গাটায় কোনো পায়ের ছাপ নেই। জোনাকিকে সেখানেই দাঁড়াতে বলে সে একটা বুনো ঝোপের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই নজরে পড়ল ঝোপের নিচে গোটা পাঁচেক মরা সাপ পড়ে আছে। সাপগুলো মরে গেছে অন্তত ৩-৪ দিন আগে। একটা
পচা গন্ধ বের হচ্ছে। সে ঝোপের দিকে তাকালো, না, সেখানে কোনো সাপ নেই। আর একটু কাছে যেতেই কটু অ্যাসিডের গন্ধ নাকে এলো। অর্জুন বুঝতে পারল ওই সাপগুলো মারা গিয়েছে অ্যাসিডের কল্যাণে। সে বুনো ঝোপের মধ্যে ঢোকার চেষ্টা করল। দেওয়ালের কাছে কোনো মতে পৌঁছতেই সে একটা বড় বস্তা দেখতে পেল। বস্তার মুখ খোলা। অর্জুন সতর্ক হয়ে হাত বাড়ালো। ঝোপের বাইরে বেরিয়ে আসতেই জোনাকি বলল, এখানে না লোকজন আসে। কি করে বুঝলেন? ওই দেখুন, সাহেব সিগারেট খান না। করিম চাচা এই বয়সে নিশ্চয়ই দামি সিগারেট খাবেন না। ভূতেরা সিগারেট খায় কিনা তা অবশ্যই আমি জানি না। নিচু হয়ে সিগারেটের প্যাকেটটা কুড়িয়ে নিল অর্জুন। খালি বিদেশি সিগারেটের প্যাকেট। ওপরে তাকিয়ে দেখল একটা আম গাছের লম্বা ডাল এদিকে এগিয়ে এসছে। একটা কাক সেখান থেকে উড়ে গেল। প্যাকেটটা জোনাকিকে দিয়ে অর্জুন বলল, চলুন, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। বাসা বাঁধতে পাখিরা যা পায় তাই তুলে নিয়ে আসে। হয়তো ওই প্যাকেটটাকে এনেছিল। ডাল থেকে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। ওরা আবার বাইরে ফিরে এলো। হানিফ গাড়িতে বসেছিল। অর্জুন তাকে বলল, হানিফ ভাই, ভেতরে ডাইনিং টেবিলে প্রচুর খাবার রয়েছে, আপনি প্লিজ খেয়ে নিন। জোনাকি, আপনি একটু হেল্প করে দিন না। মাথা নেড়ে জোনাকি আর হানিফ ভেতরে চলে গেলে অর্জুন করিম চাচার কাছে গিয়ে বসল। চাচা, আজ আমাদের জন্য ঘুম হচ্ছে না, তাই না? ঘুম ছাড়া তো আর করার কিছু নাই। ফেজুর সাহেবকে আপনি ছোটবেলা থেকে দেখছেন? এই বাসায় তো জন্মাইল। 2 বছর বয়স থেকে আমার কান্দে ঘুরা বেড়াইতো। তবে তার চাচাতো ভাইটা যখন একটু বড় হইল, আমার লগে লগে ঘুরতে শুরু করলো। তখন ফয়েজ খুব অভিমান করত। ওর চাচাতো ভাইয়ের সঙ্গে পরে দেখা হয়েছে আপনার? শুনেছি অল্প বয়সেই সে হাসপাতাল থেকে হারিয়ে যায়। এই বলে অর্জুন করিম চাচার দিকে তাকালো। বৃদ্ধ চোখ বন্ধ করে বসে রইলেন। তার শরীর দুলতে লাগলো। জবাব দিলেন না। তাকে এখন দেখলে আপনি চিনতে পারবেন? মানুষের শরীর বয়সের সঙ্গে সঙ্গে যতই বদলাক, মনের টান থাকলে ঠিক চিনন যায়। তবে এখন তো চোখে ঝাপসা দেখি, আর লগে লগে সব গুলায়াও ফেলি। মাথাও কাজ করে না, কি করবো। এরকম কাউকে দেখে শেষ কবে মনে হয়েছিল? কথা আপনি ঠিক কে কন্ত? আবার প্রশ্নটা করছেন কেন? আমার মনে হইতেছে আপনি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আইছেন। ফয়েজ সাপগুলানে মাইরা ফেলাইতে চাইছিল, আপনি মারতে দিলেন না। বাসা সর্বত্র ঘুরা ঘুরা দেখতেছেন। আপনি কি করেন? সত্য সন্ধান। বড় কঠিন কাজ। আপনারা পড়ালেখা করা মানুষ, কত জানেন। আমি তার কিছুই জানি না। শুধু জানি গাছ থেকে যখন ফল ঝইরা পড়ে, তখন তা গাছের গোড়ায় আইসা পড়ে না, চারপাশের মাটিতে ছড়াইয়া থাকে। তাই সত্যটা ঠিক কোথায় পাওয়া যাইব, সেইটা নিয়ে এত সমস্যা। হানিফের খাওয়া শেষ হলে জোনাকি বেরিয়ে এসে বললেন, সাহেব যা খাবার আনছেন তাতে 4 জনের ডিনারও হয়ে যাবে। আপনি এখানে ডিনার খাবেন বলে ভাবছেন? হ্যাঁ, না না, একদম না। এখানে কেউ রাতে থাকে নাকি? এই সময় ঠুকঠুক করে লাঠির আওয়াজ তুলে করিম চাচা বেরিয়ে এলেন। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ কর্তা, যে পথটা আগে 5 মিনিটে যাইতে পারতাম, সেটা যাইতে এখন আধা ঘন্টা লাগে। এই চাবিটা রাখেন, গেটের চাবি। ফয়েজ রে দিয়া দিবেন। যাওয়ার সময় তালা লাগাইতে যেন ভুলবেন না। আমার কাছে আরেকখান চাবি আছে। চাবিটা নিয়ে অর্জুন জোর করে করিম চাচাকে গাড়িতে তুলে দিয়ে হানিফকে ওর বাড়িতে পৌঁছে দিতে বলল। গাড়ি বেরিয়ে গেলে অর্জুন জোনাকিকে বলল, সামনেই তো মেঘনা নদী, চলুন নদীটাকে দেখে আসি। হ্যাঁ, তাই চলেন। ওরা হাঁটতে লাগলো। রাস্তার একটু পরেই নদীর বাঁধ। বাঁধে উঠে মেঘনা নদী দেখতে পেল ওরা। জল কম, মাঝে মাঝে চর জেগে উঠেছে। জোনাকি বেশ খুশি হয়েই হেঁটে যাচ্ছিলেন বাঁধের ওপর দিয়ে। অর্জুন চারপাশে তাকালো। একটু এগোতেই নদীর গায়ে বাঁধের খাঁজে ঢোকানো নৌকোটাকে দেখতে পেল।
জলের স্রোতে যাতে ভেসে না যায় তাই হয়তো খাঁজের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। অর্জুন সাবধানে নিচে নেমে নৌকোর পাশে গিয়ে দেখল ভেতরটা ত্রিপলে ঢাকা রয়েছে। একবার চারপাশে তাকালো অর্জুন, না, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। দূরের বাঁধের ওপর জোনাকি দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন। করিম চাচার কথা মনে পড়ল। গাছ থিকা যখন ফল ঝইরা পড়ে তখন তা গাছের গোড়ায় আইসা পড়ে না, চারপাশের মাটিতে ছড়াইয়া থাকে। তাই সত্যটা ঠিক কোথায় পাওয়া যাইব সেইটা নিয়ে এত সমস্যা। কথাটা কেন বলল বুড়ো মানুষটা? ফেজুর রহমানের বাড়ির রহস্য যদি কিছু থাকে তাহলে সেটা বাড়িতে যেমন খুঁজে পাওয়া যাবে, বাড়ির বাইরেও পাওয়া যেতে পারে। তার মানে কি করিম চাচা সব জানে, জেনেও না জানার ভান করে থাকে? না, মানুষটাকে অভিনেতা হিসেবে মনে হচ্ছে না অর্জুনের। বাঁধের পাথরের ওপর পা ফেলে নৌকোর পাশে চলে এসে ত্রিপলের বাঁধন খুলল অর্জুন। ঠিক তখনই হেঁড়ে গলায় একজন চেঁচিয়ে উঠল, অর্জুন দেখল বাঁধের ওপাশ থেকে উঠে আসছে একটা লোক। বলিষ্ঠ দেহ, পরনের লুঙ্গি ভাঁজ করে উপরে তোলা, খালি গা, হাতে লাঠি, চোখ টকটকে লাল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি। নৌকোর কাছে এসে রুক্ষ গলায় সে জিজ্ঞেস করল, কি চাই? ওই নৌকাটা পড়ে আছে তাই দেখছিলাম। আপনার বাপের নৌকা আছে, আপনি দেখতে আসছিলেন? এই নৌকাটা আমার। আবার হাত দেন ত্রিপলে, এই লাঠিরা এক বাড়িতে না হাড় ভাঙা দিমু। আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন, এত রাগ শরীরের পক্ষে ভালো নয়। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল লোকটা। হালার পো, দেখা তো ভদ্রলোকের বলা মনে হইতেছে। যান এখান থেকে। ঝামেলা না বাড়িয়ে ধীরে ধীরে উপরে উঠে আসতেই জোনাকি ছুটে এলেন। কি হয়েছে? লোকটা চাইতেছিল কেন? তেমন কিছু নয়, বোধহয় মাথার গোলমাল আছে। অর্জুন দেখল লোকটা বেশ কসরত করে নৌকোটাকে জলে নামালো। তারপর লগি বেয়ে ডান দিকে ঝোপের আড়ালে চলে গেল। অর্জুন মাথা নেড়ে কি যেন ভাবল। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প সমরেশ মজুমদারের অর্জুন এবার বাংলাদেশে। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। বিকেল 3:45 অর্জুন জোনাকিকে বলল, এবার আপনি রওনা হন, আকাশে মেঘ জমছে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। আপনি যাবেন না? না, আজ রাত্রে আমি এখানে থাকব। সে কি? না না না, এই ভুল দয়া করে করবেন না, ফিরে চলুন। জোনাকি, আমি যে জন্য বাংলাদেশে এসেছি সেই কাজটা দয়া করে করতে দিন। আপনি ভয় পাচ্ছেন, আপনার এখানে থাকা উচিত হবে না। তারপর ঝড় বৃষ্টি হবে, আপনি চলে যান। এক মিনিট। স্যার, আমি জোনাকি। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু অর্জুনবাবু থেকে যাবেন বলছেন। আমার রিকোয়েস্ট উনি শুনছেন না স্যার। এবার মোবাইলটা অর্জুনের দিকে এগিয়ে দিয়ে জোনাকি বললেন, সাহেব লাইনে আছেন, কথা বলুন। হ্যালো। আরে অর্জুন ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? করিম চাচার মতো পোড় খাওয়া মানুষ রাত্রে ওখানে থাকতে চাইতেছে না, আপনি কি করে থাকবেন? না ভাই, কোনো অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না, আপনি ফিরে আসেন। দেখুন, কোনো কেস হাতে নিলে আমি নিজের মতো করে কাজ করি, ক্লায়েন্টের ইন্টারফেয়ারেন্স পছন্দ করি না। এটা অমলদাকে ফোন করলে আপনি জানতে পারবেন। কিন্তু শুনুন, আপনি যদি আমাকে আমার মতো করে কাজ করতে না দেন তাহলে আমি ফিরে যাচ্ছি। আজ রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার টিকিট কেটে রাখুন। ওকে ওকে ওকে, আমি আসলে আপনার ভালো চাইছি তাই বলছিলাম। আমি কি হানিফকে বলবো আজ আপনার সঙ্গে থেকে যেতে? হানিফ থাকলে জোনাকিকে কে ঢাকায় পৌঁছে দেবে? ওরা চলে যাক, আমি একাই থাকবো। এখন রাখছি। ফোন ফেরত দিয়ে অর্জুন হানিফকে ইশারা করল চলে যেতে। মুখ কালো করে জোনাকি গাড়ির সামনের আসনে গিয়ে বসলেন। গাড়ি বেরিয়ে গেল।
গেটে তালা লাগিয়ে গ্যারেজের দরজা খুলল অর্জুন। তারপর লরির পেছনের চাকা দুটোয় হাওয়া যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করল। লরির পেছনের দিক একটু নিচু হয়ে গেল। গ্যারেজের দরজা বন্ধ করে সে দ্রুত বাড়ির পেছনের বুনো ঝোপের পাশে চলে এলো। এক ফোঁটা বৃষ্টির জল গায়ে পড়ল। অর্জুন দ্রুত বস্তার মুখ খুলতেই দড়ি দেখতে পেল। দুটো দড়ি পাশাপাশি, মাঝে ছোট ছোট দড়ি বেঁধে জোড়া হয়েছে। দড়ির ওপরের প্রান্তে দুটো হুক আটকানো। ওই হুক দুটো ওপরের কিছুতে আটকে দিলে দড়ির সিঁড়ি হয়ে যায়। গেটের চাবি দিয়ে অর্জুন দুপাশের দড়ির কয়েকটা জায়গা এমনভাবে আলগা করে দিল যাতে চাপ পড়লেই ছিঁড়ে যায়। ঠিক আছে। তারপর আবার যেভাবে রাখা ছিল সেইভাবে বস্তাবন্দি করে দৌড়ে সামনের বারান্দায় ফিরে আসতে আসতেই বৃষ্টি জোরে নেমে গেল। ক্রমশ চোখের সামনে পৃথিবী সাদা হয়ে গেল। ঝড় প্রবলভাবে নাচাচ্ছে গাছগুলোকে। ভেতরে ঢুকল অর্জুন। এখনই ভেতরটায় অন্ধকার পাতলা হয়ে নেমেছে। সে দরজা বন্ধ করল। এই বাড়িতে নিশ্চয়ই ইলেকট্রিসিটি আছে, কিন্তু আলো জ্বালা যাবে না, এমনকি হ্যারিকেনের আলো নয়। পাতলা অন্ধকারে সে হাতড়ে হাতড়ে ডাইনিং রুমে চলে এলো। দুপুরে খাওয়ার সময় সে পেছনের শেলফের উপর একটা টর্চ লাইট দেখেছিল। সেটা হাতে নিয়ে জামার আড়ালে রেখে সুইচ টিপতেই আলো জ্বলতে দেখে নিভিয়ে ফেলল অর্জুন। হ্যাঁ, এটাই যথেষ্ট। তারপর সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো। দোতলায় তবু বাইরের কমে যাওয়া আলোর কিছুটা ঢুকছে। একদম শেষের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে চট করে টর্চের আলো জ্বেলেই নিভিয়ে ফেলল। এই ঘরে কোনো আসবাব নেই। অর্জুন আবার আলো জ্বেলে জানলাগুলোর অবস্থান বুঝে নিয়ে টর্চ নিভিয়ে দিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে ধীরে ধীরে বাগানের দিকের জানলা খোলার চেষ্টা করল। দীর্ঘকাল না খোলার কারণে পাল্লা ভয়ঙ্কর এঁটে গিয়েছে। খানিক টানাটানির পর পাল্লা খুলল, কিন্তু মাত্র 2 ইঞ্চি ফাঁক রাখল অর্জুন। নিচ থেকে দেখলে চট করে বোঝা যাবে না যে জানলা খোলা আছে। সেই ফাঁক দিয়ে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেল না। বৃষ্টির ধারা সব আড়াল করে দিয়েছে। অ্যাসিড যতই ঝাঁঝালো হোক, এই বৃষ্টির জলে সব ধুয়ে ভেসে যাওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে সাপগুলো ফিরে এসে তাদের রাজ্য দখল করে নিতেই পারে। করিম চাচা বলেছে ওরা বাড়ির ভেতরে ঢোকে না। সেটা ঠিক নাও হতে পারে, কারণ পরিত্যক্ত বাড়ি সাপেদের খুব প্রিয় আস্তানা। হঠাৎ প্রবল বৃষ্টির হাওয়ায় জানলার কপাট বন্ধ হয়ে গেল। অর্জুন ওটাকে আবার খুলতেই বিদ্যুৎ চমকালো, আর ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে এলো। বৃষ্টি ও বাতাসের শব্দে সেই আওয়াজ চাপা পড়ে যাচ্ছিল। প্রথমে অর্জুনের মনে হয়েছিল কোনো গাড়ি এই বাড়ির দিকে আসছে। জোনাকিরা আসছে না তো? মেয়েটা হয়তো একা ফেলে রেখে যেতে চায় না বলেই হানিফকে জোর করে ফিরিয়ে এনেছে, কিন্তু গাড়ি এলে তো তার হেডলাইট জ্বলবে। বাতাসের দাপট একটু কমতেই ইঞ্জিনের আওয়াজের উৎসটা বুঝতে পারল অর্জুন। আওয়াজটা ভেসে আসছে গ্যারেজ থেকে, আর যে ইঞ্জিন চালু করেছে সে আলো জ্বালায়নি। বিদ্যুতের আলোয় অর্জুন দেখল গ্যারেজের দরজা বন্ধ। ব্যাপারটা রহস্যময়। দরজা না খুলে ইঞ্জিন চালু করেছে এবং লরি বাইরে আসছে না। এবার আওয়াজ থেমে গেল। শুধু জল পড়ার শব্দ এক টানা। অর্জুন অন্যমনস্ক হল। কোনো ভূত কি গাড়ি চালাতে পারে? হঠাৎ অর্জুনের খেয়াল হলো জলপাইগুড়িতে তাদের পাড়ার এক বৃদ্ধের পুরনো অস্টিন গাড়ি ছিল। মাসের পর মাস সেই গাড়ি গ্যারেজেই পড়ে থাকত,
কিন্তু সেই বৃদ্ধ প্রত্যেক বিকেলে গ্যারেজে ঢুকে গাড়িটা স্টার্ট দিতেন এবং 10 মিনিট ইঞ্জিন চালু রাখতেন, যাতে ব্যাটারি ডাউন না হয়। এই গাড়িরও কি সেই হাল? কালকে যদি বেরিয়ে থাকে তাহলে তো ব্যাটারি ডাউন হওয়ার কথা নয়। তবে অবস্থা খুব খারাপ হলে প্রতিদিন চার্জ করতে হয়। আজ বেরোবে না বলে দরজা খোলার দরকার হয়নি। তাই চাকায় যে হাওয়া নেই সে খবরও ড্রাইভার জানে না। অর্জুন আবার জানলার ফাঁক দিয়ে গ্যারেজের দিকে তাকালো। দরজা বন্ধ, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। ঠোঁট কামড়ালো অর্জুন। যে ভেতরে ঢুকেছিল সে নিশ্চয়ই এর মধ্যে বেরিয়ে গেছে। সন্ধে পেরিয়ে রাত নেমে গেছে। আর দাঁড়িয়ে থাকতে পারছিল না অর্জুন। হঠাৎ সে অবাক হয়ে দেখল দৃশ্যটা। একটা সাদা কাপড় টান টান লম্বা হয়ে গেটের দিক দিয়ে এগিয়ে আসছে। বিদ্যুতের ঝলকানিতে একবার দেখা মাত্রই মনে হলো সেটা অন্ধকারে মিলিয়ে গেল। অর্জুন সতর্ক চোখে দেখেও বৃষ্টি ও অন্ধকারের আড়াল সরাতে পারল না।